এবং টাকা দিতে অস্বীকার করার জন্য তার ছেলেকে অপহরণ করার একটা হুমকি দেয়। ওর অফিস হচ্ছে 7 নম্বর আলমসি লাইন, ঠিক আছে। কোনো উগ্রপন্থী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। যদি কেউ উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা শেকড় সমেত আমরা উগড়ে ফেলে দেবো। ওসব কি করছিল কার না করছিল ওটাও আমাদের কিছু জানি না। কাল থেকে যে ভাইরাল হলো ভিডিও থেকে হলো কি এখানে থাকে। সালটা 2014, খাগড়াগড় কাণ্ড আপনাদের সকলেরই মনে আছে, বর্ধমান সংলগ্ন এলাকার। আর ঠিক সেই খাগড়াগড় কাণ্ডের 12 বছর বাদে আবার সেই বর্ধমান থেকেই উদ্ধার করা হলো পাকিস্তানের সঙ্গে সরাসরি সংযুক্ত একজন ব্যক্তি, নাম হামিদ মন্ডল। যেই ব্যক্তি সরাসরি এই পিলখানাতে তার জন্ম, এখানেই তার বেড়ে ওঠা। যে সূত্র মারফত যে খবর সামনে এসেছে, এই হামিদ মন্ডল সরাসরি পাকিস্তানের কুখ্যাত জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদ গ্রুপের সঙ্গে সংযোগ ছিল এই হামিদ মন্ডলের। এবং তার পাশাপাশি পাকিস্তানের যে কুখ্যাত জঙ্গি নাম উঠে এসেছে সাজ্জাদ ভট্টি এবং লস্করের সাজ্জাদ গুলো। সরাসরি এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলবো। দাদা, এই যে হামিদ মন্ডল দীর্ঘদিন ধরে এই পিলখানাতে তার বেড়ে ওঠা, কি বিষয় জানতেন এই হামিদ মন্ডলের? দেখুন, ব্যক্তিগতভাবে তো আমি জানতাম না বা আমরা কেউই জানতাম না, কিন্তু এই 15 নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় তার বাড়ি ছিল এবং এই 2026 সালে বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোবার পর তার যে অবৈধ বাড়ি যখন সেটা ভাঙা হলো তখন সে এখান থেকে চলে যায় বর্ধমানের রেনেসা উপনগরীতে। এবং আমরা কালকে টিভি মাধ্যমে দেখলাম বা বিভিন্ন পত্রপত্রিকায় জানলাম যে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার কারণস্বরূপ আমরা এটা জানলাম যে সে ISI মানে পাকিস্তানের যে জৈশ-ই-মোহাম্মদ সক্রিয় জঙ্গি গোষ্ঠী ISI, তার যে সহযোগী জৈশ-ই-মোহাম্মদ, তার অন্যতম সহযোগী সাজ্জাদ ভাট্টি তার স্লিপার সেল হিসাবে পশ্চিমবঙ্গে কাজ করছিল। এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বিধানসভা রেজাল্ট বেরোবার পরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী এবং উত্তর হাওড়ার বিধায়ক এই হামিম, যাকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে বর্ধমান থেকে, সে তো যেহেতু এই বিধানসভারই ছেলে ছিল, সে রেজাল্ট বেরোবার পরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী উমেশ রায়কে বারবার ফোন করে ধুমকি দিয়েছিল। এবং উমেশ রায় যখন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে যে তাকে বিভিন্ন ফোন করছিল, সেইগুলো আন্তর্জাতিক জায়গা থেকে ফোন আসছিল এবং তাকে একটা মোটা টাকা দাবি রাখা হয়েছিল এবং সে যথারীতি অস্বীকার করে। তার পরবর্তীকালে তার কাছে অনেক ফোন আসে এবং এই বছরের 28শে মে তার কাছে এই হামিম মণ্ডল সরাসরি ফোন করে এবং একটা বিপুল অঙ্কের টাকা চায় এবং টাকা দিতে অস্বীকার করার জন্য তার ছেলেকে অপহরণ করার একটা হুমকি দেয়। এরপরে তিনি পুলিশের শরণাপন্ন হন। পুলিশ যখন তদন্ত করে সেই তদন্তে উঠে আসে যে এই হামিম মণ্ডল এই শাহজাদ যে ভাট্টি তার যে স্লিপার সেল হিসেবে কাজ করছে এবং তার যে সোশ্যাল মিডিয়া 333 তাতে সক্রিয় ভূমিকা তাতে দেখা যাচ্ছে। এবং তারপর পুলিশ অনুসন্ধান সাপেক্ষে STFকে দায়িত্ব দেয় এবং STF কাল সকাল 8টার সময় বর্ধমানের রেনেসা উপনগরী থেকে সে যখন একটা জিম করছিল সেই অবস্থা তাকে গ্রেপ্তার করে। এবং আপনারা জানেন যে এ বর্ধমান থেকে প্রত্যেক দিন কলকাতায় আসতো এবং কলকাতায় সেক্টর মানে আমাদের সল্টলেক উপনগরীতে একটা ঘর ভাড়া নিয়েছিল, যার থেকে কিছুটা দূরে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে চিনার পার্কের বাড়ি, সেই বাড়ির কিছুটা দূরে সে ঘর ভাড়া নিয়েছিল। এবং অনুসন্ধান সাপেক্ষে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর যে বাসস্থান, শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী হিসাবে যে জায়গায় থাকে তার সমস্ত ছবি এর থেকে পাওয়া গেছে। এবং এই পশ্চিমবঙ্গ সরকারের যিনি প্রতিমন্ত্রী উমেশ রায়, তার যে কার্যকলাপ যেখান থেকে চলতো সেই কার্যকলাপের যেখান থেকে চলতো সেই ঘরের ছবি তার কাছ থেকে পাওয়া গেছে। এবং আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি এই রকম কাজে লিপ্ত হয়েছেন কারণ মুখ্যমন্ত্রী দেশবিরোধী যারা কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের শেকড় শুদ্ধ উপড়ে ফেলার জন্য তিনি দ্ব্যর্থহীন ভাষা ঘোষণা করেছেন। এবং যখন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উমেশ রায় যিনি এখানকার বিধায়ক, তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনো উগ্রপন্থী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। যদি কেউ উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা শেকড় সমেত আমরা উগড়ে ফেলে দেবো। আমার মনে হয় যে হামিম মণ্ডল
সেই স্লিপার সেল হিসাবে যে কাজ করছে, তারা কিন্তু এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সরাসরি যুক্ত। এবং আমরা চাই যে আরও এই হামিম মণ্ডল শুধু নয়, হামিম মণ্ডলের সঙ্গে যারা যারা এই রকমভাবে যুক্ত রয়েছে তাদেরকে এসটিএফ বা পশ্চিমবঙ্গ সরকারের ঊর্ধ্বতন কোনো তদন্তকারী সংস্থা বা ভারত সরকার, এটা যেহেতু দেশের ব্যাপার, তার সমস্ত এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে এদের প্রত্যেকটা লোককে ধরতে হবে, চিহ্নিত করতে হবে, ধরতে হবে এবং এদের শেষ করতে হবে দেশের স্বার্থে। আপনারা শুনলেন বক্তব্য। এর সাথে সাথে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের যে মোহাম্মদ যে গ্রুপ রয়েছে, জঙ্গি গ্রুপ, সেই গ্রুপে যেরকম তার সঙ্গে যোগ রয়েছে, তার সাথে তার যোগ রয়েছে সাজ্জাদ ভট্টি এবং লস্করের সাজ্জাদ গুলো। সরাসরি জানবো আরও যারা রয়েছেন। দাদা বলছি, এই যে হামিম মণ্ডল, এই হামিম মণ্ডল থেকে পিলখানাতে দীর্ঘদিন 24 বছর ধরে বেড়ে ওঠা, কি তথ্য জানেন? কোনোদিন স্বচক্ষে দেখা হয়েছে এই হামিম মণ্ডলকে? না, এখানে তো কিছু দেখা হলো না। আমাদের কালকে যে নিউজে চলছিল ওর মধ্যে আমরা দেখেছি এখানে 29/39/40 ওর অ্যাড্রেস দেখা যাচ্ছে। আর এখানে পুরনো বাসি আছে, এখানে থাকে। আর কালকে আমাদের जो मीडिया थे और ये सब চলছিল, আমাদের एमएलए उमेश राय जी और আমাদের আর লোকাল লোককে নিয়ে সব একটা যোগাযোগ হয়েছে করে করে জন্যে আপনাকে এটা আমি জানিয়ে দিচ্ছি। ওর অফিস হচ্ছে 7 নম্বর আলম মিস্ত্রি লাইন, ঠিক আছে। আর লোকাল ছেলেগুলো এসব কিছু জানে না, ওসব কী করছিল কার না করছিল ওটাও আমাদের কিছু জানি না। কাল থেকে যে ভাইরাল হলো ভিডিও থেকে হলো কি এখানে থাকে পিলখানা ফার্স্ট লাইনে 39/40/2 পিলখানা ফার্স্ট লাইন। এর বাড়ি আছে এই 2-3 তলাই থাকে, ঠিক আছে। এক বলছে লোকাল লোক বলছে কি 6 মাস থেকে ওর ঘর বন্ধ আছে, এই সব কথা আছে। এই আমাদের যে আমরা জিজ্ঞেস করেছি লোকাল লোক ছেলেগুলো থেকে, এই জানকারি আমাদের আছে। ওর আগে জানকারি কী করছিল না করছিল এসব আমাদের কিছুই নেই। আচ্ছা, যে আরও যে তথ্য পাওয়া যাচ্ছে, ঝাড়খণ্ডের একজন বাঙালি মহিলাকে নাকি একটা হানি ট্যাপের মাধ্যমেও রেখেছিল তার গার্লফ্রেন্ড হিসেবে, যার নাম অর্পিতা, এইরকম একটা সরকার। এই অর্পিতা সরকারের সঙ্গে এরকম একটা র্যাকেট চালানো হতো, যেখান থেকে মানুষদের এরকম তাদের গ্রুপের ভেতর ঢোকানো হতো। কাদের মদতে চলেছে বলুন তো এই যে ভয়ঙ্কর ঘটনা? দেখুন, কাদের মদতে চলেছে সেইটা তো তদন্ত সাপেক্ষ, তদন্তে উঠে আসবে কাদের মদতে চলেছে। কিন্তু এই যে অর্পিতা সরকার, যে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে যার বাড়ি, তাকেও কিন্তু পুলিশ এসটিএফ গ্রেপ্তার করেছে। আপনারা জানেন, সে হ্যানি ট্র্যাপ যে পদ্ধতিতে বিভিন্ন বিত্তশালী এবং বিভিন্ন প্রভাবশালী এলাকার বা সমাজের তাদের যারা আত্মীয় স্বজন তাদেরকে এই হ্যানি ট্র্যাপের মাধ্যমে সে একটা ফাঁদে ফেলতো। এবং তার পরবর্তী ক্ষেত্রে তার লক্ষ্য ছিল বা এদের লক্ষ্য ছিল যে এই সমস্ত বিত্তশালী পরিবার পরিজনদের যে আত্মীয় স্বজন তাদের মাধ্যমে বড় বড় জায়গায় বড় বড় রাজনীতিবিদদের কাছে পৌঁছে যাওয়া। এবং আজকে এসটিএফ পুরো তদন্ত করছে বা এসটিএফ বা ভারত সরকারের অন্যান্য এজেন্সিগুলো তদন্ত করছে। তদন্তে উঠে আসবে যে আর কারা কারা যুক্ত, বা এদের উদ্দেশ্য তো একটা পরিষ্কার হয়ে গেছে যে দেশের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপকে আরও বাড়িয়ে তোলা। আর বিগত 33.5 বছরের যে পশ্চিমবঙ্গে সিপিএমের সরকার ছিল, বামফ্রন্টের সরকার ছিল, তখন এই জঙ্গি কার্যকলাপের এটা হোম প্যাসেজ ছিল পশ্চিমবঙ্গ। আর মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের সরকারে এটা হোম ল্যান্ড হয়ে গেছে। এবং আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এই ডবল ইঞ্জিন সরকারের লক্ষ্য হচ্ছে দেশের স্বার্থে যে সমস্ত জঙ্গি কার্যকলাপ আজও রয়েছে সেই জঙ্গিদের চিহ্নিত করে এর মূল থেকে তুলে ফেলতে হবে। এবং উমেশ রায়, এখানকার যিনি মন্ত্রী বিধায়ক, তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে জীবন থাকতে কোনো জঙ্গিকে পশ্চিমবঙ্গে এবং তার এলাকায় কিছুতেই কোনো মদত দেওয়া হবে না বা রাখা হবে না, বা তারা যদি থাকে পুলিশকে বলে এসটিএফকে বলে তাদেরকে মূল সভ্যতা আমরা তুলে দেবো। এটা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের লক্ষ্য, যে ভারতবর্ষে কোনো বিদেশি জঙ্গি কার্যকলাপকে আমরা আর কোনো রকমভাবে প্রশ্রয় দেব না। দর্শক, আপনারা শুনলেন বক্তব্য, এবং তার পাশাপাশি আরও জানাবো কেন এসআইআর এই পশ্চিমবঙ্গ তথা এই দেশের গুরুত্বপূর্ণ ছিল, কেন ভারত এবং বাংলাদেশের মাঝখানে বেড়াজালের দরকার ছিল। পুরো তথ্য সামনে আসবে আগামীতে। বিষয়টি আইনাধীন, বিষয় যত গড়াবে আমরাও তুলে ধরবো। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন দ্য প্যাম্পলেট বাংলা।